ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জাপান বহুবার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কবলে পড়েছে। যদিও ভূমিকম্প ও সুনামি থেকে বাঁচা কারো হাতের বিষয় নয়, তবে জাপানের কাছে এর মোকাবিলা করা ছাড়া আর কোনো বিকল্পও নেই। দর্শক বৃন্দ, গত ১৩০০ বছরে প্রায় ১৪৩টি সুনামি জাপানে আঘাত হেনেছে, যার ফলে এখন পর্যন্ত ১,৩৮,৭৪০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সুনামি ১৭৪১ সালে হয়েছিল, যখন সুনামির ঢেউয়ের উচ্চতা ৯০ মিটার পর্যন্ত পৌঁছেছিল। দুঃখজনক বিষয় হলো, সময় যত এগোচ্ছে জাপানে সুনামির ঝুঁকিও ততই বেড়ে চলেছে। জাপানে শুধুমাত্র ২০২২ সালে ৩০০ এর বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এমনকি অনেক সময় একদিনেই ৩ থেকে ৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে ভূমিকম্প এতটাই সাধারণ ঘটনা যে সেখানে আকাশচুম্বী ভবনগুলোকে আর্থকুয়েক প্রুফ বানানো বাধ্যতামূলক। ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জাপান ৫ বার ছোট বড় সুনামির ধাক্কা সহ্য করেছে, যার মধ্যে ২০১১ সালের সুনামি ছিল সবচেয়ে প্রাণঘাতী। ১১ মার্চ ২০১১ ওশিকা উপদ্বীপ থেকে ৭২ কিলোমিটার পূর্বে সমুদ্রের তলদেশে ৯.১ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পের ফলে এক বিশালাকায় দৈত্যকার সুনামির জন্ম হয়। এটি ছিল বিশ্বের ৪র্থ বৃহত্তম ভূমিকম্প, তবে জাপানের রেকর্ডকৃত ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড়। এর ফলে সৃষ্ট সুনামির ঢেউ সমুদ্রের মধ্যে ৫৫ মিটার অর্থাৎ ১৮০ ফুট উচ্চতায় পৌঁছেছিল। পানির প্রবল ঢেউ ৭০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সেন্দাই শহরে প্রবেশ করে এবং উপকূল থেকে ১০ কিলোমিটার ভেতর পর্যন্ত বিস্তৃত হয়। সুনামির সবচেয়ে বড় সমস্যা হলো যে আধুনিক প্রযুক্তির সাহায্যেও একে সঠিকভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ফলে সেন্দাই শহরের বাসিন্দারা, যাদের মাত্র ৮ মিনিট আগে সুনামির সতর্ক বার্তা দেওয়া হয়েছিল, তাদের মধ্যে হাজারো মানুষ পালানোর সুযোগ পায়নি। এই ঘটনার ফলে ২,২৮,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং ১৫,০০০ মানুষ প্রাণ হারায়। একদিকে ছিল ধ্বংসযজ্ঞের বিভীষিকা, আর অন্যদিকে ফুকুশিমা দাইইচি নিউক্লিয়ার প্ল্যান্ট ব্যর্থ হয়ে যায়, যার ফলে এক ভয়ঙ্কর পারমাণবিক বিপর্যয়ের সৃষ্টি হয়। এই সুনামি জাপানকে মোট $২৩৫ বিলিয়ন ক্ষতি সাধন করে, যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত। এখন প্রশ্ন ওঠে, জাপান কেন বারবার সুনামির কবলে পড়ে? এর সবচেয়ে বড় কারণ হলো জাপানের ভৌগোলিক অবস্থান। আপনি যে প্রশান্ত মহাসাগরের এই অংশটি দেখছেন, এটি বিশ্বের ৯০% ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং সুনামির মূল কারণ হলো টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষ। এই যে বৃত্তাকার অঞ্চলটি আপনি দেখছেন, একে রিং অফ ফায়ার বলা হয়। এর নিচে পৃথিবীর সর্বাধিক সক্রিয় আগ্নেয়গিরিগুলো রয়েছে, যা একাধিক টেকটনিক প্লেট দ্বারা পরিবেষ্টিত। দুর্ভাগ্যজনকভাবে জাপান এই রিং অফ ফায়ারের ঠিক মধ্যেই অবস্থান করছে, যার ফলে এখানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয় এবং প্রায় প্রতি বছর টাইফুন বা সুনামি আঘাত হানে। এই কঠিন বাস্তবতার পাশাপাশি জাপানের আরেকটি বড় সমস্যা হলো এর ভৌগোলিক গঠন। পুরো জাপানের ৭০% ভূখণ্ড পাহাড়ে পূর্ণ, আর মাত্র ৩০% সমতল এলাকা রয়েছে, যা প্রধানত উপকূলীয় অঞ্চলে অবস্থিত, যেখানে সুনামির ঝুঁকি সবসময় বিদ্যমান। সম্পূর্ণ শহরগুলোকে পাহাড়ের দিকে স্থানান্তর করা এক প্রকার অসম্ভব কাজ, কিন্তু উপকূলীয় শহরগুলোকে সুরক্ষিত রাখতে জাপান গত শতাব্দী ধরে নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাপানের এই কৌশল অন্যান্য দেশের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রক্ষা করার জন্য জাপান উপকূল বরাবর সি ওয়াল নির্মাণ করেছে। এটি নতুন উদ্যোগ নয়, বরং বহু বছর ধরে জাপানের উপকূল রক্ষার গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। ১৯৬৪ সালে এক ভয়াবহ টাইফুন জাপানের টেরো নামে পরিচিত উপকূলীয় গ্রামকে বিধ্বস্ত করেছিল, কিন্তু সেই ঘটনার পর এই গ্রামটি উন্নত কোস্টাল ডিফেন্স সিস্টেম অন্যতম সেরা উদাহরণে পরিণত হয়। এই গ্রাম এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে, যেখানে জাপান ২.৪ কিলোমিটার দীর্ঘ এবং ১০ মিটার উঁচু দুটি বিশাল সি ওয়াল নির্মাণ করে, যা সমুদ্রের শক্তিশালী ঢেউ থেকে গ্রামকে অনেকাংশে রক্ষা করতে সক্ষম হয়। এরপর জাপানের অন্যান্য উপকূলীয় শহরগুলোতেও এমনই প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা হয়, কিন্তু ২০১১ সালের সুনামি এই রক্ষা প্রাচীরগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। এই সি ওয়াল মূলত ৮ মিটার উচ্চতার ঢেউ থামানোর জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু সেই সুনামির ঢেউ ১২ থেকে ১৫ মিটার পর্যন্ত উঁচু ছিল। যদিও ১০ মিটার উঁচু এসব প্রাচীর ঢেউ প্রতিরোধে কিছুটা সফল হয়েছিল, তবুও অনেক জায়গায় বিশাল ঢেউ সম্পূর্ণ কাঠামোকে ধ্বংস করে ফেলে। ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর জাপান তার সমুদ্র প্রাচীরগুলোর উচ্চতা আরও বৃদ্ধি করে এবং জাপান সিদ্ধান্ত নেয় সমুদ্র প্রাচীরগুলোর উচ্চতা ও দৈর্ঘ্য আরও বৃদ্ধি করার। $১২০০ কোটি বরাদ্দ করা হয়
এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে পূর্ব উপকূল জুড়ে 400 কিলোমিটার দীর্ঘ এবং 15 মিটার উঁচু একটি বিশাল প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করা হবে। নতুন প্রাচীরগুলো পূর্বের তুলনায় প্রায় 5 মিটার বেশি উঁচু এবং এগুলোর ভিত্তি মাটির 25 মিটার গভীরে স্থাপন করা হয়েছে, যাতে এগুলো আরও শক্তিশালী হয়। এছাড়া প্রাচীরগুলোর প্রশস্ত ও আগের তুলনায় অনেক বেশি রাখা হয়েছে এবং এগুলোর গঠন ও নকশা বিশেষভাবে সুনামির ঢেউ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্পের আগে সিমুলেটরের সাহায্যে কৃত্রিম সুনামি তৈরি করা হয়, যাতে প্রকৌশলীরা বিভিন্ন ঢেউয়ের গতিপথ অনুযায়ী প্রাচীরগুলোর কার্যকারিতা পরীক্ষা করতে পারেন। একটি ভাইব্রেটরের সাহায্যে 2011 সালের ভূমিকম্পের মতোই একটি কৃত্রিম কম্পন তৈরি করা হয়, যাতে সুনামির ঢেউয়ের প্রকৃত প্যাটার্ন পুনরায় সৃষ্টি করা যায়। সিমুলেটরের মাধ্যমে পূর্বেই গণনা করা হয়েছিল যে ঢেউ কত বড় হবে এবং তা কত চাপ তৈরি করবে। পরীক্ষার সময় দেখা যায় যে 2011 সালের সুনামির ঢেউ সরাসরি জাপানকে ক্ষতি করেনি, বরং এটি একটি ভয়াবহ বন্যার রূপ নিয়ে দ্রুত ভেতরের অঞ্চলে প্রবাহিত হয়েছিল। এর মূল কারণ ছিল সি ওয়ালগুলো ঢেউয়ের অনেকাংশে ভেঙে দিতে সক্ষম হয়েছিল, কিন্তু পানি বাধা পেয়ে বন্যার আকারে ছড়িয়ে পড়ে। এই পর্যবেক্ষণের পর সি ওয়ালগুলোকে নতুনভাবে কার্ভ শেপ ডিজাইন করে তৈরি করা হয়েছে, যা স্পষ্টভাবে দেখা যায় যে সুনামির ঢেউয়ের চাপ কমানোর জন্য জাপান শুধু সি ওয়াল তৈরি করেই থেমে থাকেনি, বরং হটস্পট লোকেশনগুলোর কাছে সমুদ্রে বিশেষ ব্রেকওয়াটার স্থাপন করেছে। যখন সুনামির ঢেউ উপকূলের দিকে এগিয়ে আসে, তখন প্রথমে এই ব্রেকওয়াটার ঢেউয়ের শক্তি কমিয়ে দেয়। তারপর 15 মিটার উঁচু সি ওয়াল দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। তবে স্থানীয় বাসিন্দারা এই বিশাল সি ওয়ালগুলো নিয়ে কিছুটা অসন্তুষ্ট। এর প্রধান কারণ হলো অনেক জায়গায় এই দেওয়ালগুলো 4 তলা বিল্ডিং এর সমান উঁচু, যার ফলে কিছু লোকের ভয় হচ্ছে যে জাপান এই সি ওয়াল এর কারণে তার পর্যটকদের হারাতে পারে। জাপান সুনামিকে 2টি আলাদা স্তরে ভাগ করেছে। লেভেল 1 সুনামি, যা প্রতি 50 থেকে 60 বছরে একবার আসে। এর ঢেউ সাধারণত 15 মিটার পর্যন্ত উঁচু হয়, এই জন্যই এই দেয়ালগুলি তৈরি করা হয়েছে। কিন্তু লেভেল 2 সুনামি, যা একে কয়েক শত বা হাজার বছর পর পর আসে, এই সি ওয়াল একা তা প্রতিরোধ করতে সক্ষম হবে না। এই জন্য হটস্পট লোকেশনগুলিতে সুনামি মিটিগেশন পার্ক নির্মাণ করা হবে। এই পার্কগুলিতে গাছের একটি প্রাচীর থাকবে, যা সুনামির ঢেউয়ের চাপ কমাতে সহায়ক হবে এবং যখন পানি ফিরে সমুদ্রে চলে যাবে তখন তা আরও সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হবে। সুনামি যখন ফিরে যায় তখন এটি অনেকগুলো বস্তু নিয়ে যায়। গাছগুলোর ডালপালা এবং গাছের তলের মোটা অংশ এই বস্তুগুলোকে রোখার কাজ করবে। জাপানের সি ওয়াল প্রকৌশল একটি চমকপ্রদ কীর্তি এবং এটি ধ্বংসাত্মক সুনামির মোকাবিলা করতে কিছুটা সহায়ক। প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে জাপান প্রতিটি সম্ভাব্য চেষ্টা করছে। তবে এক্ষেত্রে জাপান এই বাস্তবতাকে জানে যে এই সি ওয়াল কোনো স্থায়ী সমাধান নয়। বৃদ্ধি পাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্রের স্তরের উচ্চতা বাড়ছে, ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হয়ে উঠছে। জাপান খুব ভালোভাবে জানে যে এই বিশাল সামরিক কাঠামোটি প্রাকৃতিক দুর্যোগ থেকে 100% সুরক্ষা প্রদান করতে সক্ষম হবে না। $12 বিলিয়ন খরচ করে আসলে জাপান নিজেদের জনগণের জন্য সময় কিনে নিয়েছে, যাতে এই প্রাচীর ঢেউয়ের চাপ ভেঙে দেওয়ার সময় মানুষদের পালিয়ে যাওয়ার সময় পাওয়া যাবে। আশা করি মইন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে।